সিনিয়র আছেন পুরনো, যেমন পশ্চিমবাংলায় আমরা এমএলএ এমপি দিতে পারিনি। প্র্যাকটিক্যাল তো আমি আসার পরে শুরু হলো ১৬ থেকে ৮৬, তার আগে বাই ইলেকশন ১ জন জিতেছিলেন। তো পুরনো কর্মী তো লড়াই করেছেন, তো তাই পার্টি এখানে এসেছে। তো তাদেরও সম্মান পাওয়ার অধিকার আছে। আমরা সেসব নাম বারে, বারে পাঠাই কেন্দ্রকে। ওনারাও চান যে এরকম ব্যক্তি যারা আছেন সমাজে প্রতিষ্ঠিত, তাদেরকে পার্টির পুরনো কর্মী হলেও যে কোনোদিন ইলেকশন লড়েনি, এরকম বহুজন আছেন। তারাও বিভিন্ন সরকারি সংস্থার পদাধিকারী হিসাবে সম্মানীয় পদে তারা নিযুক্ত হন। আমাদের প্রায় ৪০ জন এখান থেকে এখন ডাইরেক্টর আছেন। আস্তে, আস্তে রিটায়ার্ড হচ্ছেন। আমরা সেই সময় ১০০-১৫০ জনের নাম পাঠিয়েছিলাম। তো এরকম পরপর পাঠাতে হয়। তারা বিভিন্ন সরকারি জায়গায়, প্রশাসনিক জায়গায় তারা সম্মানের সঙ্গে বসেন। রাজ্য বিজেপিটা রাজ্য বিজেপিটা মাঝখানে পুরো অধিকারী নির্ভর হয়ে যাচ্ছে। তাতে কিন্তু খুব একটা ভালো রেজাল্ট যে আসছিল এমনটা নয়। সেখান থেকে রাজ্য বিজেপি তাদের যে ট্র্যাক বা লাইন সেটাকে আস্তে আস্তে এবার চেঞ্জ করছে। যেহেতু আরেকটা ইলেকশন আছে। দেখুন, আমাদের সর্বভারতীয় পার্টি তো। তো যারা কেন্দ্রে আছেন তারা সার্বিকভাবে দেখে বিচার করে ডিসিশন নেন কাকে দায়িত্ব দেওয়া হবে, কি করা হবে, কিভাবে। এক্সপেরিমেন্টও চলে বিভিন্নভাবে। তো সেটা চলছে। দেখা যাক, ভালো মন্দ তো সময়ে বিচার হবে। প্রধানমন্ত্রীর মঞ্চে তো অনেকেই উপস্থিত থাকেন। বিজেপির সফলতম রাজ্য সভাপতি কে? নিচে বসে থাকছে তো আমি একাধিকবার নিচে বসেছি। বারাসাতে মহিলা মোর্চার কার্যক্রম ছিল, সেখানে প্রধানমন্ত্রী আমি এসে সাধারণ কর্মীদের সঙ্গে বসেছিলাম আসনের নিচে। আর যেমন কলকাতাতে মাননীয় প্রধানমন্ত্রীর লোকসভার সময় র্যালি হয়েছিল, রোড শো। তো বর্তমান যারা পদাধিকারী তারা সামনে হেঁটেছেন রাস্তায়। আমি তো বেড়ার বাইরে দাঁড়িয়েছিলাম পাবলিকের মাঝখানে। আমার কোনো কষ্ট হয় না। আমি সাধারণ কর্মী চিরদিন মনে করে এসেছি, আজও করি, আগামী দিনেও করব। পার্টি আমাকে বিভিন্ন সময় বিভিন্ন দায়িত্ব দিয়েছে সংগঠনের, সেটা আমি করার চেষ্টা করেছি। তো সেখানে আমার কাছে কোনো প্রবলেম নেই। কেউ ডাকুক বা না ডাকুক কিছু যায় আসে না। প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী তার জন্য যেতে হবে। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে ডায়াসে কারা থাকবেন, সেটা একটা পুরোটা প্রোটোকলের ব্যাপার। ৪-৫ জন হয়তো এখানকার থাকবেন। মন্ত্রী আছেন, এখানে সভাপতি আছেন, বিরোধী নেতা আছেন। তারা পিএমও থেকে ঠিক হয়ে যায়। বেশি লোককে ওরা উঠতে দেন না। যে দুর্গাপুর কেন্দ্র বিলুপ্ত হচ্ছে ওইভাবে আমি দেখি না। সারা পশ্চিমবাংলায় আমি যাই। প্রত্যেকদিন ঘুরতে থাকি। ইলেকশন আসে যায়, কখনো সফলতা আসে, কখনো আসে না। তাতে কি আছে? আমরা সংগঠনের লোক, সংগঠন করতেই ভালোবাসি। দিলীপদা, লোকসভা নির্বাচনে আমরা দেখেছি দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া হাতছাড়া হয়ে গিয়েছিল বিজেপির। ২৬-এর ভোটের আগে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর তার দুর্গাপুর বেছে নেওয়ার কারণ কি তাহলে দুর্নীতিমুক্ত বাংলা? এবং সেখানে কি নতুন করে এই মোদীর সফর সেটা কি কোনো দিশা দেখাবে দেখুন, ২৬-এর ভোটের আগে? প্রধানমন্ত্রী শুধু নয়, উনি সময় দেন অনেক সময়। উনি সরকারি কাজে আসছেন। তো আমাদের যারা সর্বভারতীয় এখানকার থাকেন অবজারভার বা এখানকার নেতৃত্ব, তারা ভাবেন যে আমাদের এই সুযোগে একটু লাভ নেওয়া উচিত। ১ ঘন্টা ২ ঘন্টা বেশি সময় আমরা চেয়ে নিই প্রধানমন্ত্রীর কাছ থেকে, একটা সভা করে নিই। কারণ কি, প্রধানমন্ত্রী একটা মোটামুটি সিস্টেম মানেন, তিনি নির্বাচন না এলে জনসভা করেন না কোথাও। সভা, পাবলিক মিটিং কোথাও করেন না। সেটা পার্টির লোকেরা করেন। কিন্তু যখন তিনি যান, যখন পার্টির কর্মীরা, নেতারা আগ্রহ করেন যে আপনি আরেক ঘন্টা সময় দিন, একটা সভা করবো আমরা। তো ওইখানে আশেপাশে সভা করেন। মমতা ব্যানার্জির মতো উনি সরকারি সভা আর পার্টির সভাকে গুলিয়ে ফাঁক করে দেন না। মমতা ব্যানার্জি একই ডায়াস থেকে বসে প্রধানমন্ত্রীকেও গালাগালি দিচ্ছেন, একদিকে এখানে ওসিকে ধমকাচ্ছেন, এখানে প্রশাসনিক বৈঠক নিচ্ছেন। এটা আমরা মানি। দেখবেন প্রধানমন্ত্রী যেখানে যান তার প্রশাসনিক প্রোগ্রাম, সভা আগে হয়ে যায়। তারপরে রাজনৈতিক সভাতে আসেন, সেখানে উনি সমালোচনা করার দিলে করেন। কিন্তু সরকারি সভাতে কেবল উন্নয়নের কাজ, সরকারের যে উপলব্ধি সেটা উনি বলেন। বিজেপির এই প্রসঙ্গেই বলি, বিজেপির এমপি, এমএলএরা যখনই কোনো কাজে উন্নয়ন করতে যাচ্ছেন বা কোনো উন্নয়নমূলক কাজ করতে যাচ্ছেন, সেখানে দেখা যাচ্ছে যে কোথাও গিয়ে খড়গহস্ত হয়ে যাচ্ছে তৃণমূল সরকার। এবং সেই জায়গায় দাঁড়িয়ে উত্তর দিনাজপুর থেকে শুরু করে শিলিগুড়ি বিভিন্ন উন্নয়নে কিন্তু বাধা প্রদান করা হচ্ছে। এই ব্যাপারটা নিয়ে কি দেখুন, বলবেন? পশ্চিমবাংলার রাজনীতি এটাই আছে। কাজ না করাটাই এখানকার রাজনীতি, বা কাজ আটকানোটা। এই সরকার যে প্রায় ১৪ বছর হয়ে গেছে, তারা নিজেরা কিছু করেনি, কাউকে করতে দেবে না। আমিও তো ছিলাম এমএলএ, এমপি। আমি করেছি। আমার এমপির টাকা এখনো আছে, পড়ে আছে। সে প্রজেক্ট, এটা চেঞ্জ করুন, নাম পাল্টান, এইসব চলছে এখনো। ১ বছর পার হয়ে গেছে। এমএলএ ছিলাম, তারপরেও ২ বছর তার টাকা পড়েছিল, ওরা আটকে ছিল। কিন্তু হচ্ছে কাজ। কিন্তু এছাড়াও উন্নয়নের অনেক কাজ করা যায়। আমিও সেটা করেছি খড়গপুর, মেদিনীপুরেতে। আটকাতে পারো না। আমি কাঁসাই ব্রিজের জন্য আ ৩০৪ কোটি টাকা কেন্দ্র সরকারের কাছ থেকে আনিয়ে নিয়ে এসেছি। যদিও এই রাজ্য সরকারের ওটা ব্রিজ, ওরা আমাকে মানে সরকারকে আপিল করেনি। কিন্তু রাস্তা আছে করার, সেটা আমাদের শিখতে হবে আর করতে হবে। রাজনৈতিক মহল মনে করে মোদী অমিত শাহ অবশেষে উপলব্ধি করেছেন যে যদি ২৬-এ বিজেপিকে ভালো কিছু করতে হয় তা ৭৭-এর সঙ্গে যদি আরো ১০০ বাড়িয়ে নিতে হয় তাহলে আপনাকে লাগবে।
আমি জানি না, দিলীপ ঘোষ তৈরি আছে, রাস্তায় আছে, কর্মীদের মাঝখানে আছে। যে কাজ দিয়েছেন আমি সেটা নিষ্ঠার সঙ্গে করার চেষ্টা করেছি। এখনও সেরকম সুস্থ সবল আছি। পার্টি আমাকে যেভাবে ব্যবহার করবে আমি তৈরি আছি। মাই হুঁ না? অমিত শাহ এক মিনিট, অমিত শাহ নভেম্বর থেকে এ রাজ্যে পাকাপাকিভাবে থাকার একটা কথা বলেছেন। সেক্ষেত্রে প্রশাসনিক হিসাবে কতটা লাভজনক হবে? না, প্রত্যেকবার দেখুন গত ১০ বছর ধরে পার্টি যে এখানে প্রগতি হয়েছে, বেড়েছে, অমিত শাহর নেতৃত্বেই হয়েছে। তিনি সভাপতি ছিলেন। আমাকেও সভাপতি উনি করেছিলেন। তো সেই সময় উনি আমাদের সঙ্গে থেকেছেন, কর্মীরা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়েছে, জনতা আমাদের আশীর্বাদ দিয়েছে। সেইটা থাকবে যতক্ষণ না বাংলায় পরিবর্তন হচ্ছে, আমরা সেই লড়াই করবো। আর অমিত শাহ তো একজন লড়াকু সেনাপতি, সামনেই থাকেন। আমরা ওয়েলকাম করবো, উনি এখানে এলে সাহস বাড়বে আমাদের কর্মীদের। ২১শে জুলাই নিয়ে এর আগে অনেক গুঞ্জন হয়েছে, অনেক কিছু হয়েছে। এই গুঞ্জন তো প্রত্যেক বছর হয়, ডিম ভাতের উৎসব হয়, টিএমসি সেটা করবেই। আমি দেখলাম এবারে আমাদের পার্টির লোকেদেরও খুব উৎসাহ ছিল। উৎসাহ তাদের মধ্যে ছিল যারা ওখানে ডিম ভাত খেয়ে এসছে। আমাদের বিজেপির লোকেদের কোনো সমস্যা নেই নিয়ে। আপনি যেটা করবেন। হুম, হুম, হুম। ওটাই তো প্রশ্ন। আমি বাংলাদেশিদের, মুসলমানদের, অনুপ্রবেশকারীদের কষ্ট হলে মমতা ব্যানার্জির বুকে খুব কষ্ট হয়, তিনি রাস্তায় নেমে পড়েন। আমি বলছি বাঙালি মরছে, ঠিক আছে, বাঙালি তো মরার জন্যই জন্মেছে। সারা পৃথিবীতে সব জায়গায় বাঙালি যাচ্ছে, এখানে পেটের ভাতের জন্য যাচ্ছে আর মরছে, অন্য রাজ্যে যাচ্ছে, বিদেশেও যাচ্ছে। আমি বলছি পশ্চিমবাংলায় ১ মাসে দেখুন আপনি কতজন বাঙালি মারা যাচ্ছে, অন্য কোনো কারণে নয়, নিজেরা মারামারি করে। টিএমসির মধ্যে কত লোক মরছে দেখুন। আর সারা ভারতবর্ষ বা দুনিয়াতে কতজন বাঙালি অত্যাচারিত। তো এই যে ঘুরিয়ে দেওয়া দৃষ্টিটাকে, নিজের অকর্মণ্যতাকে চাপা দেওয়ার জন্য মমতা ব্যানার্জি একজন অসফল শাসক, আর চিরদিন অযোগ্যতার দায় অন্যের ঘাড়ে উনি চাপিয়ে এসছেন। তো সেই জন্য বাঙালি বাঙালি করে লাভ নেই। বাঙালি কেন বাইরে যাচ্ছে? ৪০ লক্ষ বাঙালি কেন বাইরে গেছে পেট ভাতের জন্য? আপনি খেতে দিন, কেউ যাবে না, পাঠিয়ে দেবেন। সবচেয়ে কঠিন কাজ, রিস্কি কাজ, যেটা কেউ করে না, বাঙালিরা গিয়ে করে পেটের দায়। কেন যাচ্ছে? আর তার জন্য লাফাচ্ছেন? আপনার বাঙালির জন্য নয়, বাংলাদেশির জন্য কষ্ট। দেখুন, আপনি দিল্লিতে কাউকে জিজ্ঞেস করুন বাংলাভাষী দেখলে, বিশেষ করে মুসলিম, আপনি জিজ্ঞেস করুন কোথায় বাড়ি, বলবে কলকাতা। ভাষায় বোঝে, আমি ধমকায়, এই কলকাতায় কোথায় রে? বলে মুর্শিদাবাদ। কারণ মুর্শিদাবাদ থেকে আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড করে যেতে গেছেও, তাও মুর্শিদাবাদ নাই, সে বাংলাদেশের। তার হালচাল ভাষা দেখলে বোঝা যায়। তো সেই বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমদের বাঁচাবার জন্য মমতা ব্যানার্জির খুব কষ্ট, আগেও করেছেন, এখনও করেছেন। আর ওদের দয়ায় বেঁচে আছেন। ওরা যা বলবে তাই করবে, আর তার জন্য উনি প্রাণপাত করবেন। এপার বাংলার বাঙালি, হিন্দু মুসলমানের জন্য কোনো চিন্তা নেই। তৃণমূল খুনে, তৃণমূল অ্যারেস্ট শুধু নয়, তৃণমূলের খুনির যারা খুন হয়েছে, যে তার বাড়ির লোক সিবিআই চায়, এটা আরও বিড়ম্বনা। তারা পুলিশের উপর ভরসা করে না। আমরা যখন সিবিআইয়ের কথা বলি তখন কষ্ট হয় যে এই চাপ দেওয়া হচ্ছে সরকারকে। তোমাদের লোকেরা কেন সিবিআই চাইছে? কারণ এই সরকার আর এই পুলিশ, এই দুটোর উপরে, আর মুখ্যমন্ত্রী, কারো কারো ভরসা নেই এদের উপরে। চাকরি হারারা শিক্ষকরা তারা গতকাল নবান্ন অভিযান করেছেন এবং তারা হুঙ্কার দিচ্ছেন এবার কালীঘাট অভিযান তারা করবেন। বাংলায় আর ঠিক কতদিন এই না, আন্দোলনগুলো ওদের চলবে? কাছে তো আর রাস্তা নেই চাকরি হারাদের, আন্দোলন করা ছাড়া। কালীঘাট, নবান্ন অভিযান, এটা রাস্তা একটা, মানে গণতান্ত্রিকভাবে। আর পশ্চিমবাংলায় আন্দোলনটাই আমাদের কাছে একটা নেশা, আমাদের কাছে পেশা। কিন্তু ওরা যাবে কোথায়? অত অসহায় যারা ওদের চাকরি খেয়েছে, যারা ওদের টাকা খেয়েছে, তারাই এখন দণ্ডমুণ্ডের বিধাতা। তারা চায় না ওরা ফিরে আসুক, টাকা, ওরা টাকা পাক বা চাকরি পাক। তো ওরা যাবেটা কোথায়? বহু লোকের কাছে এসছে, আমার কাছেও এসছে। আমার ভাই কি করতে পারি বলো? রাস্তা কি হতে পারে? আমি তো প্রশাসন নই। তো এই সরকার চায় না দিতে, কারণ তাদের নেতারা ফেঁসে যাবে। তো দেখা যাক, অপেক্ষা করতে হবে কোন রাস্তা বেরোয়। বিভিন্ন জায়গায় উনি কার্যক্রম করেন, প্রায় দিনই কোথাও না কোথাও যান, সভা সমিতি করেন। উনি ওনার মতো প্রোগ্রাম করতেই থাকেন। তো করতেই পারেন, ওখানকার এমএলএ আছে, তাকে নিয়ে করতেও পারেন। আমি কারো সার্টিফিকেট কোনোদিন চাইনি, কাউকে ওড়াতেও চাই না। আমার আমলেই এরা সবাই এসেছেন আমার কাছে। তো তাদের নিয়ে পার্টি কাজ করে এগিয়েছে। তো এখন প্রশ্ন উঠছে এগোচ্ছে না কেন, সেই জন্য এই ধরনের প্রশ্ন উঠছে। সে প্রশ্নের উত্তর খুঁজতে হবে। আরজি করে আর্থিক দুর্নীতি